হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি পিয়াজেটের যে তত্ত্ব আমরা আলোচনা করছিলাম সেই তত্ত্বে প্রথম দুটো ভিডিওতে আমি পিয়াজেটের তত্ত্বের সম্পর্কে যে বেসিক আইডিয়াগুলো ছিল সেই আইডিয়াগুলো সম্পর্কে আমি প্রথম ভিডিওতে আমি আলোচনা করেছি এবং দ্বিতীয় ভিডিওতে আমি পিয়াজেটের তত্ত্বের যে দুটো স্তর সেই দুটো স্তর অর্থাৎ স্কিমার ডেভেলপমেন্ট কিভাবে হয় সে সম্পর্কে পিয়াজের যে 4টি স্তরের কথা বলেছে তার মধ্যে দুটো স্তর আলোচনা করেছি। আজকের এই তৃতীয় ভিডিওতে আমি পরবর্তী যে দুটো স্তর এই দুটো স্তর সম্পর্কে আলোচনা করব। এই 4টি স্তর পুরোপুরি জানলে পিয়াজেটের তত্ত্বটা মোটামুটি সম্পূর্ণভাবে জানা হয়ে যাবে। তো আজকের পরবর্তী যে স্তর অর্থাৎ 3 নম্বর যে স্তর সেটা হচ্ছে কি মূর্ত সক্রিয়তা স্তর, যার বয়স স্তর হচ্ছে 7 থেকে 11 বছর এবং যেটাকে আমরা ইংরেজিতে বলি কংক্রিট অপারেশনাল স্টেজ। কংক্রিট অপারেশনাল স্টেজ। তো এখানে এই যে 3 নম্বর স্তর, এই 3 নম্বর স্তরটাকে যদি আমরা নামটা ভালো করে দেখি যে মূর্ত সক্রিয়তা, অর্থাৎ প্রত্যেকটা এখানে যে 4টে স্তর আছে যদি তোমরা ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে যে একটা স্তরের যে অপূর্ণতা ছিল পরবর্তী স্তরে গিয়ে সেই অপূর্ণতা পূর্ণতার দিকে এগিয়ে গেছে। অর্থাৎ একটা স্তরে যে কাজটা একটা শিশু করতে পারছিল না পরবর্তী স্তরে গিয়ে সেই কাজটা কিন্তু করতে পারবে, তার কারণ বয়স তার এগিয়ে চলেছে। এখানে বয়স অনুযায়ী স্তরগুলোকে করা হয়েছে। তো বয়স এগিয়ে যাওয়ার জন্য ধরে নাও প্রাক ধারণামূলক স্তরে যে সমস্ত প্রক্রিয়াগুলো বা যে সমস্ত কাজগুলো একটা শিশু করতে পারছিল না সেটা মূর্ত সক্রিয়তা স্তরে করতে পারবে। আবার মূর্ত সক্রিয়তা স্তরে যেটা করতে পারছিল না সেটা আবার নিয়মতান্ত্রিক সক্রিয়তা স্তরে কিন্তু গিয়ে করতে পারবে। তো আজকের আমাদের আলোচনার বিষয় হলো মূর্ত সক্রিয়তা স্তর এবং নিয়মতান্ত্রিক সক্রিয়তা স্তর। এই দুটো স্তর নিয়ে আমরা আজকের আলোচনা করব। তো মূর্ত সক্রিয়তা স্তর 3 নম্বর স্তর কি না মূর্ত সক্রিয়তা স্তর। তো এখানে আমরা তৃতীয় স্তরে কংক্রিট অপারেশনাল যে স্টেজ, এখানে বলছে এই স্তরে প্রথমেই পূর্বের স্তরের সীমাবদ্ধতাগুলো দূর হয়। একটু আগেই যেটা বললাম যে আগের স্তরের যে সমস্যা বা যে সীমাবদ্ধতা বা যেটা করতে পারছিল না সেটা কিন্তু এই স্তরে করতে পারবে। প্রথমত তাদের অ্যানিমিস্টিক যে থিঙ্কিং, অর্থাৎ অ্যানিমিস্টিক থিঙ্কিং বলতে সমস্ত কিছুতে যে প্রাণ আছে সেই থিঙ্কিংয়ের কথা বলা হচ্ছে অ্যানিমিস্টিক থিঙ্কিং। তো এই অ্যানিমিস্টিক থিঙ্কিং থাকে না এবং জীব জড়ের পার্থক্য করতে পারে, অর্থাৎ জীব জড়ের পার্থক্য করতে পারে। তো এই স্তরে যে সর্বপ্রাণবাদ, সেই সর্বপ্রাণবাদে কি আছে না এর আগের স্তরে আমরা কি দেখছিলাম যে সর্বপ্রাণবাদে সমস্ত জীব জড় সমস্ত কিছুর ক্ষেত্রে শিশুটি ভাবতো যে সমস্ত কিছুতে প্রাণ আছে, কিন্তু এখানে এই স্তরে এসে জীব জড়ের সে পার্থক্য করতে পারে। দ্বিতীয়ত ইগোসেন্ট্রিক থিঙ্কিং যেটা দূর হয়। ইগোসেন্ট্রিক থিঙ্কিং যেটাকে আমরা বলছিলাম যে মানে ওই শিশুটা সবসময় ভাবে যে আমি যেটা জানি সেটা সবাই জানে, এটাকে আমরা ইগোসেন্ট্রিক থিঙ্কিং বলেছিলাম। এই থিঙ্কিংটা কিন্তু এখানে দূর হয় এবং তার সাথে সাথে তারা অন্যের দৃষ্টিভঙ্গি যে তার থেকে আলাদা সেটা তারা বুঝতে পারে। তৃতীয়ত সেন্ট্রেশন। সেন্ট্রেশন বলতে যেটা একদিক থেকে চিন্তা করা, এই যে সেন্ট্রেশনের যে ব্যাপারটা সেটা দূর হয়। মানে আগের ভিডিওতে কিন্তু এইগুলো সম্পর্কে বলেছি, অ্যানিমেস্টিক থিঙ্কিং কী বা ইগোসেন্ট্রিক থিঙ্কিং কী বা সেন্ট্রেশন কী, এগুলো কিন্তু আগের ভিডিওতে বলেছি, ওখান থেকে দেখে নেবে। তো ওখানে এই সমস্যাগুলো ছিল, এইগুলো করতে পারতো না, যেগুলো করতে পারতো না সেগুলো এই স্টেজে এসে সে কিন্তু করতে পারে। অর্থাৎ একই সঙ্গে একের বেশি ডাইমেনশন দিয়ে সে ভাবতে পারে, অর্থাৎ উভমুখী চিন্তন, রিভার্সেবল থিঙ্কিং, রিভার্সেবল থিঙ্কিং, উভমুখী চিন্তন বা পদার্থের সংরক্ষণ নীতি বুঝতে পারে, যেখানে এর আগের স্টেজে এই প্রত্যেকটা জিনিসের একটা শিশুর কিন্তু সমস্যা ছিল। সমস্যা মানে সে এই চিন্তাভাবনাগুলো সে করতে পারতো না, এখানে কিন্তু সে করতে পারে। এইবারে এই স্টেজের যে বৈশিষ্ট্যগুলো দেখা যায় সেটা হচ্ছে কি শ্রেণীকরণের ক্ষমতা, ক্লাসিফিকেশন
এবিলিটি। ক্লাসিফিকেশন এবিলিটিতে কী বলছে, এই স্তরে তারা বিভিন্ন বস্তু বা বিষয়কে পৃথক করতে পারে এবং নির্দিষ্ট শ্রেণীতে ভাগ করতে পারে। এই জন্য এই বয়সে শিশুরা স্ট্যাম্প, কয়েন, কার্ড প্রভৃতি কালেকশন বা সংগ্রহ করতে ভালোবাসে। কোনো কোনো শিশু এই শ্রেণীকরণে অনেক সময়ও ব্যয় করে। তো এখানে কি বলছে যে শ্রেণীকরণের ক্ষমতা, ক্লাসিফিকেশান। ধরে নাও একটা শিশুকে অনেকগুলো বল দেওয়া হলো যাদের কালার বিভিন্ন কালার, মানে ধরে নাও 20টা বল দেওয়া হয়েছে, তার মধ্যে হয়তো 3-4টে লাল, 4-5টা হলুদ, 4-5টা নীল, এরকম টোটাল 20টা বল দেওয়া হয়েছে। এবারে তাকে যদি বলা হয় বলগুলোকে আলাদা আলাদা করো, সে কিন্তু এই যে ক্লাসিফিকেশান সে কিন্তু করতে পারবে। মানে এই যে লালগুলোকে এক জায়গায় করা, নীলগুলোকে এক জায়গায় করা, মানে একই টাইপের জিনিসকে এক জায়গায় করা। যেমন হচ্ছে দেখবে যে ছোটোবেলায় এক একটা, মানে আমরা প্রত্যেকেই ছেলে যখন ছোট ছিলাম তখন আমরা কি করতাম, যে অনেক সময় অনেক জিনিস নিয়ে জমাতাম, অর্থাৎ সেই জমানোর ব্যাপারটা কি, একই টাইপের জিনিসগুলো একসাথে জমাতাম, এই যে ব্যাপারটা। এই জন্য বলছে কয়েন, কার্ড সংগ্রহ, কালেকশন ইত্যাদি করতে ভালোবাসে। তবে কিছু কিছু শিশু আছে এটা দেরি হয়। তারপরে পরবর্তী যে বৈশিষ্ট্য সেটা কি না, ক্রমপর্যায়ে ক্ষমতা। ওজন ও উচ্চতার ভিত্তিতে এই বয়সে শিশুরা একাধিক বস্তুকে বড় থেকে ছোট, ভারী থেকে হালকা অথবা উল্টোভাবে সাজাতে পারে, যেটা আগে পারছিল না। ইরিভার্সিবল থিঙ্কিং যেটাকে বলা হয়েছিল, যে সে উল্টো দিক থেকে চিন্তা করতে পারে না, এখন কিন্তু সে করতে পারে। ছোট থেকে বড়, বড় থেকে ছোট, এইভাবে কিন্তু সে সাজাতে পারে। তারপরে আরোহী চিন্তন বা ইন্ডাকটিভ থিঙ্কিং। এই বয়সে শিশুর মধ্যে আরোহী চিন্তন বা ইন্ডাকটিভ থিঙ্কিং ক্ষমতা তৈরি হয়। তারা একই ধরনের অনেক বিষয়বস্তু দেখে সামান্যীকরণ বা সিদ্ধান্তে পৌঁছাতে পারে। অর্থাৎ এই বয়সে শিশুরা কি করে না, আরোহী চিন্তন, ইন্ডাকটিভ যে থিঙ্কিং ক্ষমতা তার মধ্যে তৈরি হয় এবং কি করে না, সে সামান্যীকরণ করে সিদ্ধান্তে পৌঁছাতে পারে। যেমন বিভিন্ন ধরনের পাখি দেখে তাদের পাখির ধারণা তৈরি হয়। এবারে আরোহী চিন্তন সম্পর্কে একটুখানি বলি। আরোহী চিন্তন হচ্ছে উদাহরণ থেকে সূত্রের দিকে যাওয়া, সেটাকে বলছি ইন্ডাকটিভ থিঙ্কিং। যেমন হচ্ছে যদি বলা হয় যে মানে দর্শনে একটা এই যে উদাহরণটা প্রায় সময় দর্শনের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে রাম মরে, শ্যাম মরে, যদু মরে, মধু মরে, আমি মরি, তুমি মরবে, আমি মরবো, তুমি মরবে। অর্থাৎ সমস্ত প্রাণী একটা দেখা গেল যে সমস্ত প্রাণী মরে। তো তখন আমরা সিদ্ধান্তে এলাম কি, যে মানুষ মরণশীল। অর্থাৎ কী হলো না, উদাহরণগুলো থেকে একটা নির্দিষ্ট সিদ্ধান্তের দিকে আসা, এটাকে বলা হচ্ছে আরোহী চিন্তন। এর ঠিক উল্টোটা, সিদ্ধান্ত থেকে উদাহরণের দিকে আসা। প্রথমে আমি বলে দিলাম মানুষ মরণশীল, তারপর আমি প্রত্যেকটা আলাদা আলাদা বলছি। রাম, মানুষ মরণশীল, সেহেতু রামও মরবে, শ্যামও মরবে, যদুও মরবে, মধুও মরবে, আমিও মরবো, তুমিও মরবে। এটা কি না, সিদ্ধান্ত থেকে উদাহরণের দিকে আসা, এটাকে বলে ডিডাকটিভ থিঙ্কিং। তো এই স্টেজে ইন্ডাকটিভ থিঙ্কিং করতে পারে পিয়াজেটের যে তত্ত্ব, সেই তত্ত্বে বলা হচ্ছে যে প্রতিটা শিশু এই স্তরে এসে, অর্থাৎ এই স্তরে বলতে এখানে তৃতীয়, এই স্তরে আরোহী চিন্তন কিন্তু করতে পারে। এইটা কিন্তু পরবর্তী যে স্তর, সেখানে গিয়ে কিন্তু যেটা এই স্তরে ডিডাকটিভ থিঙ্কিং করতে পারছিল না, পরবর্তী স্তরে কিন্তু ডিডাকটিভ থিঙ্কিং করতে পারবে। এটা কিন্তু প্রশ্নে আসে যে আরোহী চিন্তন বা ইন্ডাকটিভ থিঙ্কিং কোন স্তরে, পিয়াজেটের কোন স্তরে লক্ষ্য করা যায়, এবং ডিডাকটিভ থিঙ্কিং কোন স্তরে লক্ষ্য করা যায় না, আবার ডিডাকটিভ থিঙ্কিং কোন স্তরে লক্ষ্য করা যায়, এইভাবে কিন্তু প্রশ্ন আসে। তো এই স্তরে কেবলমাত্র আরোহী চিন্তন করতে পারে। তারপরে বলছে মূর্ত চিন্তন বা কংক্রিট থিঙ্কিং। এই বয়সে শিশুদের মধ্যে বিমূর্ত চিন্তন, অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং ক্ষমতা গড়ে ওঠে না, অর্থাৎ বিমূর্ত চিন্তন সে করতে পারে না। তো বিমূর্ত চিন্তন আর মূর্ত চিন্তন মানে কি, যে জিনিসটা আমরা চোখে দেখিনি সেই জিনিসটা সম্পর্কে চিন্তা করা হচ্ছে বিমূর্ত চিন্তন, আর যে জিনিসটা আমরা চোখে দেখেছি বা যে জিনিসটা আমাদের চোখের সামনে আছে সেই বিষয় নিয়ে চিন্তা করা হচ্ছে মূর্ত চিন্তন। যেমন হচ্ছে যদি আমি খুব সহজ এবং সাধারণ উদাহরণ দিই, যে ঈশ্বর সম্পর্কে আমাদের যে ধারণা, আমরা কিন্তু কেউ কোনোদিন দেখিনি, কিন্তু আমরা একটা ধারণা তৈরি করতে পারি যে এইরকম
হতে পারে বা এইরকম হয়, এটা কি বিমূর্ত চিন্তন। আর যে জিনিসটা আমাদের চোখের সামনে ঘটে বা চোখের সামনে আমরা দেখতে পাই, যে জিনিসটাকে সেটাকে নিয়ে আমরা যখন চিন্তা করছি সেটা হচ্ছে মূর্ত চিন্তন। তো এই মূর্ত চিন্তন এই স্টেজে করতে পারে, বিমূর্ত চিন্তন করতে পারে না। এই জন্য এই স্টেজের নাম, এই স্টেজের নাম যদি দেখা যায় তাহলে এখানে কি বলেছে, এই স্টেজের নাম হচ্ছে মূর্ত সক্রিয়তা স্তর। তার কারণ এখানে মূর্ত বিষয়ের উপরে চিন্তা করতে পারে, বিমূর্ত বিষয়ের উপরে চিন্তা করতে পারে না। এবার আমরা পরবর্তী যে চতুর্থ স্তর সেটার দিকে আমরা যাব। তো চতুর্থ স্তরের নাম হচ্ছে নিয়মতান্ত্রিক সক্রিয়তার স্তর বা ফর্মাল অপারেশনাল স্টেজ। পিয়াজেটের তত্ত্ব অনুসারে প্রজ্ঞামূলক বিকাশের এটিই শেষ ও সর্বোচ্চ স্তর। এই স্তরের বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ। তো এখানে কী কী বৈশিষ্ট্য? বিমূর্ত চিন্তন, যেটা আগের স্টেজে আমরা বলেছিলাম যে তৃতীয় স্টেজে কেবলমাত্র মূর্ত চিন্তন করতে পারে, বিমূর্ত চিন্তন করতে পারে না। কিন্তু এই স্টেজে এসে সে কি করতে পারে না, বিমূর্ত চিন্তন ক্ষমতা তার তৈরি হয়। বিমূর্ত চিন্তন ক্ষমতা অর্থাৎ যে কোনো বিমূর্ত বিষয় যেটা সে দেখেনি সেই বিষয় নিয়েও সে চিন্তা করতে পারে। তারপরে আগের স্টেজে কী ছিল, কেবলমাত্র ইন্ডাকটিভ থিঙ্কিং, আরোহী চিন্তন করতে পারত, এখানে এসে অবরোহী চিন্তনও সে করতে পারে। তারপরে সমস্যা সমাধান করার চিন্তন, অর্থাৎ যে কোনো সমস্যার সমাধান সে কিন্তু করতে পারে বা সমাধান করার চেষ্টা করতে পারে। সমস্যা সমাধানের যে কনসেপ্ট বা সমস্যা সমাধানের যে চিন্তাভাবনা বা টেন্ডেন্সি সেটা কিন্তু এখানে তৈরি হয়। তো সেই জন্য এই স্টেজে এসে প্রথম তিনটে স্টেজের যা যা অপূর্ণতা ছিল চতুর্থ স্টেজে এসে দেখা গেল যে একটা শিশুর বা একটা শিক্ষার্থীর সমস্ত দিক থেকে সে সমস্ত কিছুই এই স্তর থেকে সে সমস্ত কিছুই করতে পারছে। আমরা কি দেখেছি, প্রথম স্টেজে যেটা পাচ্ছিল না সেটা পরের স্টেজে, আবার তারপরের স্টেজে মানে দ্বিতীয় স্টেজে যেটা পারছিল না সেটা আবার তৃতীয় স্টেজে করতে পারছিল, আবার তৃতীয় স্টেজে যেটা পারছিল না সেটা চতুর্থ স্টেজে। এইভাবে আমরা কি দেখলাম যে একটা শিশুর মধ্যে সমস্ত ধরনের যে চিন্তা করার ক্ষমতা, তার কল্পনা করার ক্ষমতা, ধারণা তৈরি করার ক্ষমতা সমস্ত কিন্তু তার তৈরি হয়ে গেছে। এইভাবে কি হচ্ছে, পিয়াজেট বলছে এই স্তরের মাধ্যমে সে তার যে স্কিমা, তার যে ধারণা সে তৈরি করে এবং স্কিমার পরিবর্তন ঘটায়। আর এই স্কিমার ডেভেলপমেন্ট এইভাবে আস্তে আস্তে হতে থাকে। একটা স্টেজে যেটা পাচ্ছে না পরবর্তী স্টেজে গিয়ে সে সেটা পাচ্ছে। এইভাবে কী হচ্ছে না, তার ধারণা মানে তৈরি করার বিভিন্ন রকম পদ্ধতি এগুলো সে পরপর স্টেজে তার সম্পন্ন হচ্ছে। তো এইভাবে তার কী হচ্ছে, স্কিমার পরিবর্তন হচ্ছে, স্কিমা বৃদ্ধি পাচ্ছে বা স্কিমা পরিমার্জন হচ্ছে, স্কিমার উন্নতি সাধন হচ্ছে। এইভাবে কী হচ্ছে, তার কগনিটিভ ডেভেলপমেন্ট, প্রজ্ঞার বিকাশ ঘটছে। তো পিয়াজেট এইভাবে তার প্রজ্ঞামূলক যে বিকাশের তত্ত্ব এইভাবে তিনি তার প্রকাশ করলেন এবং এইভাবেই তিনি বললেন যে এইভাবে বয়স স্তর অনুযায়ী, বয়সের সাথে সাথে বয়স যত বৃদ্ধি পেতে থাকে এইভাবে তার স্কিমার ডেভেলপমেন্ট হয়। তো এই হলো পিয়াজেটের তত্ত্বের মূল বিষয়বস্তু। এই পিয়াজেটের তত্ত্ব থেকে অবশ্যই একটা প্রশ্ন আসেই, অবশ্যই যে কোনো পরীক্ষাতে যেখানে সিডিপি থাকবে সেখানে পিয়াজেটের তত্ত্ব থেকে 99% চান্স যে অন্তত একটা প্রশ্ন হলেও পিয়াজেটের তত্ত্ব থেকে দেওয়া হয়ে থাকে। তো এই তত্ত্বটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা স্টেজের কি বৈশিষ্ট্য, প্রত্যেকটা স্টেজে কি দেখা যায় সেগুলো কিন্তু খুব ভালো করে আমাদেরকে মনে রাখতে হবে। তো এই ভিডিওটা এইখানেই শেষ এবং পিয়াজেটের যে তথ্য সেটাও এই ভিডিওটাতেই এখানেই শেষ হলো। এরপরে আমরা অন্য কোনো থিওরি নিয়ে আলোচনা করব। এইভাবে নিয়মিতভাবে আমি কিন্তু পরপর সমস্ত থিওরিগুলো কমপ্লিট করব। যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেগুলো আমি আগে কমপ্লিট করব এবং তারপরে অল্প আদ্র যা বাকি থাকবে সেগুলো কিন্তু পরপর কমপ্লিট করে দেব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবে। ধন্যবাদ।